এইভাবে এগুলো দিয়ে চলি এবং নিজেও খাই এবং ওদেরকেও খাওয়াই। তো এইভাবে পর্যায়ক্রমে আস্তে আস্তে বাচ্চা বৃদ্ধি হইতে শুরু হইলো। দেখা যাচ্ছে যখন আমি শর্টে পড়ে যাই তখন আমি গরু বিক্রি হাত দিয়ে মেশিনে খড় কাটতাম, তখন একটা গরু বিক্রি করে খড় কাটা মেশিন আনছি। এবং এই খামারটা করার একমাত্র সহযোগিতা করে আমার আব্বার সাথে থাকেন এবং আমাদের এখানে একজন ভেটেরিনারি সার্জন আসেন। উনি এখন উপজেলা প্রাণী সম্পদ অফিসার হিসেবে আছেন রংপুর তারাগঞ্জে। ওনার নাম ইফতেখারুল ইসলাম। উনি খুবই একজন ভালো মানুষ, ভালো উচ্চ মনের মানুষ একজন। ওনার মাধ্যমে উনি তখন আমার খামারে একদিন এসে দেখে, তখন উনি আমার এই খামার পরিচালনা করে এবং দেখাশোনা করে, সমস্ত দায়িত্ব উনি আমাকে সবকিছু শিখায় যে ডাক্তার আনলে হবে না, তুমি নিজে করবা, নিজে সবকিছু করবা। ওই সারের মাধ্যমে এই খামারটা মোটামুটি অগ্রসর হয়। উপরে আল্লাহ, বাদ বাকি ওই সার। আমার গরু এখন আছে টোটালে 12টা, আবার এটার বাচ্চা হবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি সাইদুল ভাইয়ের খামারে। সাইদুল ভাইয়ের খামারে আজকে আসার মূল যে কারণটা সেটা হলো যে উনি যে এই গরু এত বড় বিশাল একটি গরুর খামার করেছেন, এই গরুর খামার যে শুরু করেছেন তার পিছনে মূল কারণটা কি, আর ইনি গরুর খামার শুরু করার আগে কি করেছিলেন বা গরুর খামারে আসার মূল কারণটা কি, সে বিষয়ে আজকে সাইদুল ভাইয়ের কাছ থেকে পুরো বিস্তারিতটা জেনে নেব। চলুন তাহলে আমরা সাইদুল ভাইয়ের কাছে চলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনি যে এই গরুর খামারটা শুরু করেছেন তার আগে আপনি অবশ্য কিছু না কিছু তো করেছিলেন, বা আমি শুনেছি যে আপনি মনে হয় চাকরিও নাকি করেছেন। সে বিষয়টা আমাদেরকে বলেন, বা আপনি যে গরুর খামারটা শুরু করলেন এর মূল কারণটা কি, সেই কারণটা বলেন। আসলে কারণটা বলতে পারবো না, কিন্তু গরুর খামারটা কিভাবে শুরু করলাম সেটা বলতে পারবো। হ্যাঁ, সেটাই বলেন। আমি ছিলাম ঢাকায়। আমি 98 সালে ঢাকায় গিয়েছিলাম। সেখানে আমি সোয়েটার ফ্যাক্টরিতে চাকরি করছি দীর্ঘদিন। আমি নিটিং অপারেটর ছিলাম। মানে ভালো মানের একটা বেতন পেয়েছিলেন? বেতন পাইছি, অনেক ভালো বেতন পাইছি। তো এক পর্যায়ে আমাদের এই নিটিং সেকশনটা ওই জ্যাকেট মেশিন চায়না থেকে আবিষ্কার হইলো, তখন আমাদের এই কাজটা আর চলে না। তার আগে থেকেই আমার ধারণা ছিল যে আমি গাভী লালন পালন করব, কিন্তু আমার কাছে তো টাকা পয়সা নেই। গাভী লালন পালন করতে গেলে তো অনেক টাকা লাগে, ঘর লাগে, আসবাবপত্র লাগে। যখন বাড়িতে একদিন আমি আসলাম ছুটিতে, আসার পরে একটা আমাদের বাজারে ওই গাভীটা, ওই যেটা সবচেয়ে ছোট গাভী, এই গাভীটা, কোনটা, এই গাভীটা তখন বকনা ছিল। তখন আমাদের বাজারে আমি আলুর বীজ কিনতে গেছিলাম। ওইখানে আলুর বীজ ওই আমাদের নাগেশ্বরী বাজারে গরুর হাট থেকে একটু পাশে ওদিক যাইতেছিলাম। তখন আমার আব্বা সহ দেখলাম এই বকনাটা ওইখানে বাঁধা। তখন দাম দর হইতে হইতে এটা এক পর্যায়ে নেব, আমার কাছে টাকা আছে, আব্বা সেটা জানে না, আব্বা নিবে না। এক পর্যায়ে আমি এই গাভীটা কিনলাম, 33,000 টাকা দাম দর হইলো। এই 33,000 টাকা দিয়ে এই গরুটা আমি বাড়িতে কিনে আনলাম। তখন আমার ঘর ছিল না, কাঁচা ঘর, কাঁচা ঘরের মধ্যে মেঝে কাঁচা। তখন ওই কোনো রকম করে থাকে। তা পর্যায়ক্রমে গরুটা গাভ হইলো। গাভ হওয়ার পরে আমি বাড়িতে আসলাম। বাড়িতে এসে আমি ঢাকা থেকে একবারে চলে আসলাম। বাচ্চা হওয়ার পরে আমি একবারে চলে আসলাম। চলে আসার পরে আমি ঘর করলাম এখান থেকে একটু অল্প কিছু টাকা দিয়ে ঘর করলাম। তারপর ওইটার বাচ্চা হইলো কিছুদিন পরে। আবার ওই এর যে বাচ্চাটা বকনা বাচ্চা হয়েছে, ওই বাচ্চাটার আবার বাচ্চা হইলো, এটারও বাচ্চা হইলো। মানে 4টে হয়ে গেল। যখন 4টে হইলো তখন ওই গাভীটা আমার, ওই যে ওই গাভীটা এর বাচ্চা যেটা, ওইটা একটা কঠিন একটা রোগ আক্রান্ত হইলো। আর তখন তো রোগ সম্পর্কে আমার ধারণাও ছিল না, কারণ যেহেতু নতুন অবস্থায়। কিন্তু তখন আমি রোগ হওয়ার পরে আমি ট্রিটমেন্ট ভালো করে না দিয়েই গরুটা বিক্রি করে দিছি। তখন ওইটার বাচ্চা ছিল আর এইটার বাচ্চা 3টে। তো এইভাবে এগুলো দিয়ে চলি এবং নিজেও খাই এবং ওদেরকেও খাওয়াই। তো এইভাবে পর্যায়ক্রমে আস্তে আস্তে বাচ্চা বৃদ্ধি হইতে শুরু হইলো। তখন আমার আবার ঘর, আবার এই গরু বিক্রি করা টাকা দেখা যাচ্ছে, যখন আমি শর্টে পড়ে যাই তখন আমি গরু বিক্রি করি, একটা বিক্রি করে দিই, আবার ঘর বিক্রি করলাম। করার পর আবার বাড়তেছে, বাড়ার পরে এই তখন আমার যখন গরু বেশি হইলো তখন আমার দেখা যায় আমি আগে হাত দিয়ে মেশিনে খড় কাটতাম, তখন একটা গরু বিক্রি করে খড় কাটা মেশিন আনছি। তারপর আমার দুধগুলো, এই যে দেখেন আমি যে এই খামারটা করতেছি, আমার যতগুলা দুধ, সমস্ত দুধ আমি আমার নিজে হাতে সেল করি।
নিজে হাতে সেল করলে রেটটা বেশি পাওয়া যায়। আমাদের নাগেশ্বরী উপজেলা কোয়ার্টার যে আছে ওইখানে দেই, আরো বাইরে দেই। এবং এই খামারটা করার একমাত্র সহযোগিতা করে আমার আব্বার সাথে থাকেন। এবং আমাদের এখানে একজন ভেটেরিনারি সার্জন আসেন, উনি এখন উপজেলা প্রাণী সম্পদ অফিসার হিসেবে আছেন রংপুর তারাগঞ্জে। ওনার নাম ইফতেখারুল ইসলাম। উনি খুবই একজন ভালো মানুষ, ভালো উচ্চ মনের মানুষ একজন। ওনার মাধ্যমে উনি তখন আমার খামারে একদিন এসে দেখে, তখন উনি আমার এই খামার পরিচালনা করে এবং দেখাশোনা করে, সমস্ত দায়িত্ব উনি আমাকে সবকিছু শিখায় যে ডাক্তার আনলে হবে না, তুমি নিজে করবা, নিজে সবকিছু করবা। ওই সারের মাধ্যমে এই খামারটা মোটামুটি অগ্রসর হয়, উপরে আল্লাহ, বাদ বাকি ওই সার। এখনো যদি আমার ভয়াবহ কোনো সমস্যায় পড়ি, ওই স্যারকে আমি ফোন দেই, কল করি, এবং স্যার আমাকে ওখান থেকে পরামর্শ দেয়। দেওয়ার পরে তখন আমি ট্রিটমেন্ট করি। ওনার নাম ইফতেখারুল ইসলাম। উনি রংপুর তারাগঞ্জে উপজেলা প্রাণী সম্পদ হিসেবে আছেন। আর এখনো উনি সবসময় আমাকে সুপরামর্শ দেয়, এবং ওনার মারফতে গরু পুষতেছি। এবং আমি বাদ বাকিটা আমি নিজেই এখানে করি। ওই স্যার যতটুকু শিখেছি অতটুকু আমি মাথায় নলেজ দিয়ে এখন 2025 সাল। আমার গরু এখন আছে টোটালে 12টা, আবার এটার বাচ্চা হবে কিছু। এই যে দেখেন গরুগুলো আপনাদেরকে দেখাচ্ছি, একটা, দুইটা, এই যে তিনটা, তারপরে হলো চারটা, এই একটা পাঁচটা, তারপরে হলো এই যে ছয়টা, ওই একটা শুয়ে আছে সাতটা, আটটা, ওই যে ওই পাশে একটা আছে দেখেন, এই যে নয়টা, আরো ভিতরে আরো ঘর আছে, সেখানে এই গরুগুলো আছে। এই যে দেখেন, এই দেখেন, একটি মানে মনে যদি কোনো একটা উদ্দেশ্য থাকে, উদ্দেশ্যটা সফল করার জন্য যদি মনে একটি বল থাকে, সেই বলটা যদি আপনারা কাজে লাগাতে পারেন, তাহলে কিন্তু আপনারাও এই সাইদুল ভাইয়ের মতো একবারে মানে ক্ষুদ্র থেকে বড় পরিসরে আপনারা এসে দাঁড়াতে পারবেন। সাইদুল ভাই কিন্তু একেবারে মানে প্রথমেই যে এত বড় একটি খামার করেছেন তা কিন্তু না, আপনাদেরকে কিন্তু উনি পুরো বিষয়টা বললেন যে একটা গরু দিয়ে উনি খামার শুরু করেছিলেন ঢাকা থেকে আসার পরে। একটা থেকে দেখেন বর্তমানে বিশাল একটি গরুর খামারে পরিণত হয়েছে ওনার। এই যে দেখেন, ওনার কাছ থেকে আরও আমরা জানার চেষ্টা করি। ভাই, আপনার এই খামারে বর্তমানে কোনো লস বা লাভ কীরকম আপনি পাচ্ছেন? লস লাভ বলতে আমার ফ্যামিলিতে টোটাল লোক আছে 7 জন। এই 7 জন লোক আমরা চলাফেরা করতেছি। অল্প কিছু জায়গা জমিন আছে, সেটা আমরা আবাদ করি। আর বাদ বাকি মূল উপার্জন এই খামার। মূল উপার্জন হলো ওনার খামার। আমার কোনো খামার নেই, মানে ওনার কোনো উপার্জনের আমার কোনো অন্য কোনো সোর্স নেই ওনার উপার্জনের। উনি সব কিছু এখান থেকে করে। ইনি মানে এখান থেকেই ক্যাশ যেগুলো হয় এখান থেকেই কিন্তু বের করে। ইনি কিন্তু এখানে আর কোনো ক্যাশ লাগায় না। আর কোনো তো আপনি ক্যাশ লাগান না? না। মানে দুধ বিক্রি, যখন গরুর দুধ শর্ট পরে, একটু শর্টে পড়লাম, তখন আমি একটা গরুর বাচ্চা বিক্রি করে দিই। একটা গরুর বা একটা গাভী দেখা যাচ্ছে জায়গার শর্ট, একটা বিক্রি করে দিলাম। আবার ওই যে আমার ওই পাশে যে বাছুরের সেট আছে, ওই বাচ্চাগুলো যখন একটু বড় হয় তখন আবার এখানে একটা আউট করি, আবার একটা আইসা এখানে। মানে মেন আপনি ষাঁড় গরুগুলো বিক্রি করে দেন? ষাঁড় গরুগুলো বেশি বিক্রি, ষাঁড় গরুগুলোই প্রায় বেশি বিক্রি হয়। পুরো বুক, এখন বকনাও বিক্রি করতে হয়। মানে এখন যদি আপনার কাছ থেকে কেউ গরু কিনতে চায়, কিনতে পারবে তো? হ্যাঁ, অবশ্যই পারবে। সেটা আসলে আমি ওই মানুষ তো ওই যে করে আপনার বিজ্ঞাপন দেয় গরু বিক্রি করার জন্য। আসলে আমি বিজ্ঞাপন দেবো না যে গরু বিক্রি করার জন্য। আমি মূলত ওইভাবে বিক্রি করি না। যদি কেউ অনেক সময় আমি যখন বিক্রি করার মন চাই, আমি আসলে বাইরে গরু দেই না। আমাদের এলাকার যত লোকজন তারাই এসে গরু আমাকে চয়েস করে নিয়ে যায়। আর দামটা যে আকাশ পাতাল ওইভাবে আমি চাই না, বাজার মূল্য যেটা সেটা দিয়ে নিয়ে যায়। মানে অন্য জায়গায় যেরকম যে 2 লাখ 3 লাখ 4 লাখ বাজার লাগায়, ওই রকম আপনার এখানে বাজার নেই। কারণ ওরা যারা কিনবে তারা এসে দেখে বুঝে শুনে তারপরে নিতে পারবে। কিন্তু আসলে আমি যে বিজ্ঞাপন দিলাম গরু বিক্রি করার জন্য, সেটা একজন সৎ, আমি সব সময় গরু বিক্রি করি, যখন আমি অভাবে করি তখন বিক্রি করি। মানে সৎ একজন যে খামারির যে মুখের যে কথাগুলো, সেগুলোই কিন্তু সাইদুল ভাই বলে থাকে। মানুষ যাতে প্রতারণায় না পড়তে পারে সেই বিষয়ে কিন্তু উনি এই কথাগুলো বলে। কারণ ওই যে দেখা যায় বিজ্ঞাপনে যে গরুর কথাগুলো বলে, ওগুলো যে হিসাবে আপনাদেরকে দেখাবো ওই হিসাবে কিন্তু গরুগুলো হয় না। দেখা যায় যে 30-40 লিটার দুধের বিজ্ঞাপন দিয়েছে, এমন হয় যে আনার পরে ওর 15 লিটারও ছেঁকা যায় না, নাকি ভাই? আপনি যাতে এরকম প্রতারণায় কোনোদিন কাউকে পড়তে দেখেছেন, বা আপনিও তো নিশ্চয়ই মনে হয় পড়েছিলেন? হ্যাঁ, হয়, এরকম অনেকটা হয় যে ওই আমাদের এলাকায় তো অনেকে আছে, এরা বলবে একটা হবে আর একটা, তাই না?
কিন্তু আসলে গরু কেনাটাও কঠিন। তারপরে গরু বাজারজাত যেটা আপনার রোগ ব্যাধি বিভিন্ন সমস্যা, যেমন থাইলেরিয়াসিস থাকে, ওলানি ম্যাস্টাইটিস থাকে, বাট নষ্ট থাকে, তারপরে অ্যানাপ্লাজমা রোগ থাকে, এগুলো রোগ ধরার মতো বুদ্ধি নেই। হ্যাঁ, তা ওই জন্য গরু বাছুর কিনলে দেখে শুনে কেনাটা সবচেয়ে ভালো। এলাকার পরিচিত লোকের মাধ্যমে গরু কেনাটা ভালো, যাতে সে প্রতারণা না হয়, না ঠকে। একটা মানুষ একটা গরু কিনবে, সে টাকা তো অবশ্যই কষ্ট করে জোগাড় করে। আমি যেরকম কষ্ট করে একটা গরু কিনছি, আমার তো অবশ্যই কষ্ট হয়েছে। ওই রকম তো মানুষ, ওই রকম মানুষজন এরকম কেউ, যেহেতু এটা বোবা জিনিস, অনেক ওরা কথা বলতে পারে, এদের দিয়ে যেন মানুষ ব্যবসা না করে, মানুষের জন্য না ঠকায়, নিজেও জানি না ঠকে। এটাই হলো আপনার মূল উদ্দেশ্য। বা বলবো যে এই গরু দিয়ে যেন মানুষের না ঠকায়, কারণ গরু দিয়ে যে মানুষকে ঠকাতে যাবে সে কিন্তু নিজেই প্রতারণার হাতে পড়বে। এই যে দেখেন, একজন সফল উদ্যোক্তার মুখের কথা। এই কথাগুলো মেনে বা বুঝে শুনে যদি আপনারা একটি গরুর খামার করতে পারেন, তাহলে কিন্তু আমি মনে করি যে আপনারা মনে হয় ঠকবেন না, আপনারা অবশ্যই লাভবান হতে পারবেন। এই যে দেখেন, ওনার কিন্তু আর কোনো যে একটা আয়ের উৎস, সে আয়ের উৎস নেই। ওনার পুরো আয় হলো এই গরুর খামারটা থেকেই। এমন একটা গরুর সাথে বন্ধুত্ব করেছে, উনি যা বলে তাই করে। এই যে দেখেন, এরকম বন্ধুত্ব যদি একটি গরুর খামারে করা যায় গরুর সাথে, তাহলে কিন্তু আমি মনে করি যে সেই খামারে সফলতা অর্জন করা সম্ভব। এই যে দেখেন, গরু আর গরু, এগুলো দুধ কতগুলা করে হয়? দুধ আসলে দুধের বিষয়টা বলতে গেলে আরো অনেক সময় দরকার। সেটা হইতেছে যে যত বেশি দুধের গরু অত বেশি সমস্যা। আপনি 27, 28, 30 লিটার গরু মানুষ বলে, কিন্তু ওই গরুগুলো মেনটেন করা কঠিন। একটা গাভীর যদি 30 লিটার দুধ হয়, ওকে ম্যাক্সিমাম 12 থেকে 15 কেজি দানাদার খাদ্য দিতে হবে। আর দানাদার খাদ্যর হজম শক্তি করার একটা বিষয় আছে। আর তারপরে বিভিন্ন রোগ অ্যাটাক করে। আপনি আমার খামার দেওয়ার ব্যক্তিগত ব্যাপারে আমি বলবো যে 15 থেকে 20 লিটার গরু যেগুলা, এই গরুগুলোই আমাদের এখানে পারফেক্ট। মানে 15 থেকে 20 লিটারের গরুগুলোই আমাদের উত্তরবঙ্গের জন্য পারফেক্ট, সবচেয়ে ভালো। কারণ আপনি 15 কেজি দুধ হইলে আপনি ধরেন 5 কেজি থেকে 6 কেজি থেকে 7 কেজি দানাদার খাদ্য দিবেন। আপনার অত তো আর ঝামেলা করার দরকার নাই। আর যে গরুগুলো দুধ কম দিবে, ওগুলো প্রতি বছর বছর বাচ্চা দিবে। আর যেগুলো দুধ বেশি দিবে, ওগুলো কনসেপ্ট করাইতে একটু ঝামেলা হয়, কারণ দুধটা কিন্তু ওর বডি থেকে আসে। আর যে পরিমাণ দুধ দেয়, ওই পরিমাণ আমরা ওদের যত্ন করতে পারি না, যার বিধায় ওদের ঘাটতি থেকেই যায়। অতএব আমাদের এলাকায় আমরা যারা প্রথম খামার করব, তারা যেন ছোট গরু দিয়ে শুরু করি। একবারে যেন হুট করে 25-30 লিটারের গরু না কিনে আনি, সে কিন্তু একবারে ফিনিশ হয়ে যাবে, 100% সে নষ্ট হয়ে যাবে, কিছু জানা শুনে ছাড়া। অতএব মিডিয়াম গরুগুলোই সবচেয়ে ভালো। খাওয়া দাওয়ার দিক ভালো, রোগ ব্যাধি অ্যাটাক করবে কম, আবহাওয়ার সাথে ওরা অ্যাডজাস্ট হয়ে থাকে। এই দেখেন, এই কথাগুলো কিন্তু কেউ আপনাদের বলে না। এই কথাগুলো কিন্তু একটি খামারের জন্য মূল বিষয় বা মূল উদ্দেশ্য। এই কথাগুলোর উপর বেসিস করে যদি আপনি ওই গরুর খামারটা করতে পারেন, তাহলে কিন্তু গরুর খামারে লস হওয়ার কোনো চান্সই নেই। তবে যাই হোক, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্য আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ যাতে নেক্সট এরকম কোনো তথ্য যদি আমাদের এই চ্যানেলে আপলোড করা হয়, তাহলে অবশ্যই যাতে আপনারা পেতে পারেন। ধন্যবাদ। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।